বেদই শ্রেষ্ঠ বিজ্ঞান। বেদ থেকেই বিজ্ঞানের সৃষ্টি। অপরাবিদ্যা, বিজ্ঞানবিদ্যা বেদ শাস্ত্র হতে গ্রহণ করা হয়েছে, কিন্তু এই অবদানকে আধুনিক বিজ্ঞান অনেক ক্ষেত্রেই স্বীকার করে না। সনাতন ধর্মের সকল গ্রন্থ যে কি মূল্যবান আর তার ভেতরে কি তত্ত্বজ্ঞান লুকিয়ে আছে তা আমাদের অনেকেরই অজানা। আর এর থেকে বড় কথা, আমরা এই সকল জ্ঞান অর্জনের চেষ্টাও করি না। ঋষিগণের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রাপ্ত আবিষ্কারের কথা আজ আধুনিক বিজ্ঞানের আবিষ্কার বলে চালানো হচ্ছে। আপনাদের সামনে বেদ থেকে এমন কিছু প্রমাণ তুলে ধরব যার থেকে আপনারাও স্বীকার করতে বাধ্য হবেন যে বেদই প্রকৃত বিজ্ঞান। আমাদের পবিত্র ও সুপ্রাচীন ধর্মগ্রন্থ বেদ, যার মধ্যে নিহিত রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জ্ঞান। আর এই অসীম জ্ঞানরাশি প্রাচীন বৈদিক ঋষিগণ ধ্যানযোগে উপলব্ধ করে আমাদের কল্যাণের জন্য রেখে গেছেন বেদ রূপে। এই প্রাচীন বৈদিক ঋষিগণই হলেন প্রকৃত বিজ্ঞানী। কি বিজ্ঞানী কথা শুনে খুব অবাক হলেন, তাই না? হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রাচীন ঋষিগণই ছিলেন প্রকৃত বিজ্ঞানী। এখন আমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে বর্তমানের বিজ্ঞানীরা তো বিভিন্ন কিছু আবিষ্কার করেছেন বা করছেন, কিন্তু প্রাচীন বৈদিক ঋষিগণ কি আবিষ্কার করেছেন যার জন্য তাদের বিজ্ঞানী বলা হলো? অনেকের ধারণা বৈদিক যুগের ঋষিগণ বৈজ্ঞানিক তত্ত্ব সম্পর্কে অনভিজ্ঞ ছিলেন, কিন্তু ঋগ্বেদের মধ্যে এমন কিছু সূক্তের সন্ধান পাওয়া যাচ্ছে যেগুলো থেকে ঋষিদের বৈজ্ঞানিক ধ্যান ধারণার পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 84 সূক্তের পঞ্চদশ মন্ত্রে বলা হয়েছে, অত্রাহ গোড় মন্বত নাম তষ্টুর পিচ্চম ইথা চন্দ্রমশ গৃহে। অর্থাৎ এরূপে আদিত্য রশ্মি এ গমনশীল চন্দ্রমণ্ডলের অন্তর্গত তষ্টিত্রেজ পেয়েছিলেন। এখানে তষ্টিত্রেজ অর্থে সূর্যলোক, অর্থাৎ সূর্যের আলোক চন্দ্রে প্রতিফলিত হলে যে চন্দ্র আলোকিত হয়, এ তথ্য ঋগ্বেদের ঋষিদের অজানা ছিল না। সৌর বছর ও চান্দ্র বছরের মধ্যে পার্থক্য সূচক একটি ঋক আমাদের ঋগ্বেদে রয়েছে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 25তম সূক্তের 8ম ঋকে তা বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বেদা মাসো ধৃতব্রত দ্বাদশ প্রজাবত বেদায় উপজায়তে। অর্থাৎ যিনি ধৃতব্রত হয়ে স্ব ফলোৎপাদী দ্বাদশ মাস জানেন এবং যে ত্রয়োদশ মাস উৎপন্ন হয় তাও জানেন। সৌর বৎসর 365 দিনে এবং চান্দ্র বৎসর 355 দিনে হয়, অর্থাৎ প্রতি বছরের চান্দ্র অপেক্ষা সৌর বছর 10 দিন বেশি। সুতরাং প্রতি 3 বছরে চান্দ্র বছর 30 দিন বা 1 মাস বেশি হয়ে পড়ে, অর্থাৎ 12 মাসের বদলে 13 মাস হয়। এই ত্রয়োদশ মাসটিকে মল মাস বলে। সুতরাং এই ঋক থেকে বোঝা যায় বৈদিক যুগের ঋষিগণ সৌর বছর ও চান্দ্র বছরের পার্থক্য জানতেন। কেবল তাই নয়, প্রতি 3 বছরে উৎপন্ন ত্রয়োদশ মাসটিকে মল মাস ধরে কেমন করে উভয় বছরের মধ্যে সামঞ্জস্য বিধান করতে হয় তাও তারা জানতেন। জ্যোতির্বিদ্যা সম্পর্কেও তারা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164তম সূক্তের 12তম ঋক থেকে সূর্যের সপ্ত রশ্মি এবং উত্তরায়ণ ও দক্ষিণায়নের উল্লেখ পাই। পঞ্চপাদং পিতরং দ্বাদশাকৃতিং দিব আহু পরে অর্ধে পুরীশীনম অথেমে অন্য উপরে বিচক্ষণং সপ্ত চক্রে সলড় আহুরর্পিতম। অর্থাৎ পঞ্চপাদ ও দ্বাদশ আকৃতি বিশিষ্ট আদিত্য যখন দুলোকের উৎকৃষ্ট অর্ধে থাকেন, কেউ কেউ তাকে পুরীষী বলে। অপর কেউ কেউ 6 অর বিশিষ্ট সপ্ত চক্র বিশিষ্ট রথে দত্তমান আদিত্যকে অর্পিত বলে, যখন তিনি দুলোকের অপর অর্ধে অবস্থিত। সুতরাং 6 ঋতু, দ্বাদশ মাস, এমনকি ভূলোকের 2 অর্ধের পরিচয়ও এই ঋকে সুন্দরভাবে ধরা পড়েছে। এবার আসি আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে বৈদিক ঋষিদের জ্ঞান বিশেষ রূপে লক্ষ্য করার মতন। আধুনিক বিজ্ঞানের উল্লেখ পাই ঋগ্বেদের প্রথম মণ্ডলের 116তম সূক্তের 15তম মন্ত্রে। সেখানে উল্লেখ আছে, চরিত্রং হি বেড়ি বাচ্ছেদি পর্ণমাজা খেলস্য পরিতকমায়াম্রি
সদ্য জঙ্ঘা মায়ংসী বিষ পলায়ই ধনে হিতে শর্তবে প্রত্যধতম। অর্থাৎ খেলের স্ত্রী বিষপলার একটি পা পক্ষীর একটি পাখার ন্যায় যুদ্ধে ছিন্ন হয়েছিল। হে অশ্বিদ্বয়, তোমরা রাত্রিযোগে সদ্যই বিষপলাকে গমনের জন্য এবং শত্রুন্যস্ত ধন লাভার্থে লৌহময় জঙ্ঘা পরিয়ে দিয়েছিলে। এইদিকে প্রাচীন ঋষিগণের শল্য চিকিৎসায় পারদর্শিতারই পরিচয় পাই। অঙ্গহীনকে অঙ্গযুক্ত করার পদ্ধতি তারা জানতেন। সে যুগেও কর্তিত পায়ের স্থলে লৌহময় পদের সৃষ্টি এবং সংযুক্তিকরণও সম্ভব হয়েছিল। সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ার সময় আমাদের বিজ্ঞান শিক্ষক ইংরেজদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এই বলে যে তারা নাকি বেদ চুরি করে নিয়ে তার থেকেই উড়োজাহাজ, কামান, বন্দুক ইত্যাদি তৈরি করতে শিখেছে। কথাটা এক অর্থে সত্য। পাশ্চাত্য দেশসমূহে বেদের চর্চা যে পরিমাণে হয়েছে, আমাদের দেশে তার 1/10 হয়নি। সুতরাং বেদকে তারা সত্যিই চুরি করেছে। ঋগ্বেদ পাঠ করে আমরা দেখতে পাই কামান বন্দুকের উল্লেখ হয়তো সেখানে নেই, কিন্তু অসংখ্য যুদ্ধাস্ত্রের উল্লেখ আছে। উড়োজাহাজেরও উল্লেখ হয়তো সেখানে পাওয়া যায় না, কিন্তু উড়োজাহাজের থেকে বহুগুণ গতিসম্পন্ন যানের উল্লেখ সেখানে আছে। পুষ্পক রথের কথা আমরা জানি, কিন্তু মনের অপেক্ষাও বেগবান রথ কি? ঋগ্বেদের প্রথম মণ্ডলের 117তম সূক্তের দ্বিতীয় ঋগ এবং ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164তম সূক্তের 12তম ঋগ ছাড়াও অন্তত আরো 4 জায়গায় মনের অপেক্ষাও বেগবান রথের উল্লেখ আছে। তাহলে কি আধুনিক রকেটের চিন্তা ভাবনাও এর থেকেই এসেছে? বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী আমাদের গড় আয়ু 60 বছর। অনেকের ধারণা বৈদিক যুগের মানুষের পরমায়ু ছিল সুদীর্ঘ। এমনকি সহস্র বছরের কল্পনাও তারা করে থাকেন। কিন্তু ঋগ্বেদের বহুস্থলেই দেখা যায় ঋষিদের পরমায়ু কম বেশি 100 বছরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ঋগ্বেদের ষষ্ঠম মণ্ডলের 48তম সূক্তের অষ্টম ঋকে অগ্নিদেবকে উদ্দেশ্য করে বলা হয়েছে, হে অগ্নি, তুমি সমস্ত মনুষ্যলোকের গৃহপতি। হে বরুণতম অগ্নি, আমি তোমাকে শত হেমন্ত প্রজ্বলিত করছি। তুমি আমাকে শত সংখ্যক রক্ষা দ্বারা পাপ হতে রক্ষা করো। যারা তোমার স্তোত্রীবর্গকে ধন প্রদান করে তাদেরও রক্ষা করো। এই ঋগ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষের আয়ু ছিল 100 বছর। তৃতীয় মণ্ডলের 36তম সূক্তের 10ম ঋকে উল্লেখ আছে, অসমে প্র ইয়ংধি মঘ বনরি জিজিন্দ্রাম রায় বিশ্ববারস্য ভুরে অসমে শতং শরদ জীবসে ধা অসমে বীরাঞ্চস্বত ইন্দ্র শিপ্রিণ। অর্থাৎ, হে মঘবন, হে ঋষিজি সোম বিশিষ্ট ইন্দ্র, তুমি সকলের বরণীয় প্রভূত ধন দান করো, আমাদের জীবনের জন্য 100 বৎসর প্রদান করো। ঋগ্বেদের বহুস্থলেই মানুষের জীবৎকাল 100 বছর বলেই নির্দিষ্ট করা হয়েছে। ইতিহাস ঘাটলে জানা যায় অণু পরমাণু বিজ্ঞানের জনক মূলত ঋষি কণাদ, যদিও আমরা ভাবি তা আধুনিক বিজ্ঞানের আবিষ্কার। আমরা পদার্থের ক্ষুদ্রতম অংশকে যে কণা নামে চিনি তা এই ঋষি কণাদের নাম থেকেই এসেছে। তিনি হলেন বৈশেষিক দর্শনের জনক ঋষি কণাদ। বিভিন্ন প্রাচীন সভ্যতা ও ধর্মীয় বিশ্বাসে বলা আছে যে পৃথিবী সম্পূর্ণ স্থির বা নিশ্চল, এবং বিভিন্ন বিখ্যাত প্রাচীন দার্শনিক, জ্যোতির্বিদ, বিজ্ঞানী, গণিতবিদ ইত্যাদি ব্যক্তিবর্গ যারা বলে গিয়েছেন পৃথিবী স্থির এবং সূর্য এর চারিদিকে ঘূর্ণায়মান। টলেমি বিশ্বাস করতেন পৃথিবী একদম স্থির আর সূর্য সহ সব গ্রহ নক্ষত্র পৃথিবীর চারিদিকে ঘুরছে। এই মতবাদ 16 শতাব্দী পর্যন্ত বিজ্ঞান হিসেবে টিকে ছিল, কিন্তু এরপর কোপার্নিকাস প্রমাণ করেন যে পৃথিবী স্থির নয়, বরং পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান। তবে পৃথিবীর গতি যখন প্রমাণিত হয় তখন বিজ্ঞান বলতে লাগলো সূর্যই সম্পূর্ণ স্থির এবং পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ সূর্যের চারিদিকে ঘুরছে। বহু সময় পার করার পর আধুনিক বিজ্ঞান প্রমাণ করলো যে এই মহাবিশ্বে এমন কোনো বস্তু নেই যা সম্পূর্ণভাবে স্থিতি অর্থাৎ সম্পূর্ণভাবে নিশ্চল হয়ে আছে। বিজ্ঞানের মতে সমগ্র সৃষ্টি গতিশীল।
কিন্তু বর্তমান খ্যাতনামা দার্শনিক, জ্যোতির্বিদ, বিজ্ঞানীদের বহু পূর্বেই প্রাচীন বৈদিক ঋষিগণ বলে গেছেন এইসব বিষয়গুলি। আপনি জানলে অবাক হবেন। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই কথা বলার কারণে গ্যালিলিওকে কারাগারে বন্দী হতে হয়েছিল। কিন্তু বর্তমান বিজ্ঞান ও গ্যালিলিওর আবিষ্কারের হাজার হাজার বছর আগে পবিত্র বেদে এই একই কথা উল্লেখ আছে। প্রমাণ দেখুন। ঋগ্বেদের 10ম মণ্ডলের 22তম সূক্তের 14তম ঋকে উল্লেখ আছে, অহস্তা যদপরি বর্ধতক্ষা শচীভির বেদ্যানাম শুষ্ণং পরি প্রদক্ষিণিত বিশ্বায়বে নিশিষ্ণথং। অর্থাৎ পৃথিবী যদিও হস্তপদহীন তথাপি ইহা চলিতেছে, অবশ্য জ্ঞাতব্য পরমাণু শক্তি দ্বারা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। সুতরাং পৃথিবী যে গতিশীল এবং সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান, আধুনিক বিজ্ঞানের এই বিষয়ে প্রাচীন বৈদিক ঋষিগণ অবগত ছিলেন। উল্টো বলা যেতে পারে, আধুনিক বিজ্ঞানের পূর্বে প্রাচীন ঋষিগণই এ বিষয়ে আবিষ্কার করে গেছেন। সূর্যের আকর্ষণে পৃথিবী ও অন্যান্য গ্রহ যে সূর্যের চারিপাশে ঘুরছে, এরও আবিষ্কার প্রাচীন ঋষিদের দ্বারাই। ঋগ্বেদের 10ম মণ্ডলের 149তম সূক্তের 1ম ঋকে উল্লেখ আছে, সবিতা যন্ত্রইং পৃথিবী মরমনাদস্কম্ভনে সবিতা দ্যামদ্রিংহত অশ্বামিবা ধুক্ষদ্ধু নিমন্তরিক্ষম তুর্তে বদ্ধং সবিতা সমুদ্রম। অর্থাৎ সবিতা পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহকে আকর্ষণ শক্তির মাধ্যমে তাদের কক্ষপথে বেঁধে রেখেছেন। এবার আসি তড়িৎ শক্তি বিষয়ে। বর্তমানে আমরা যে তড়িৎ কোষ বা ব্যাটারি ব্যবহার করি, যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কার বলে আমরা জানি, সেই ব্যাটারিরও সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে গেছেন বৈদিক ঋষিগণ। ঋষি অগস্ত্য তার রচিত অগস্ত্য সংহিতায় বর্ণনা করেছেন, সংস্থাপ্য মৃন্ময় পাত্রে তাম্র পাত্রম সুসংস্কৃতম ছদ্মে শিখি গ্রীবেন ছড় দ্রবীয় কাষ্ঠপম সুভিয় দস্তালস্থ নিধত্তহ পর্দাচ্ছদিতস্থহ স্বর্ণ গজ্জতে তেজ মিত্র বরুণ সঙ্গীতম। অর্থাৎ একটি মৃত্তিকা পাত্র নাও, তাতে একটি তাম্র শীট দাও এবং একটি শিখি গ্রীবা স্থাপন করো। শিখি গ্রীবা শব্দের অর্থ ময়ূরের গ্রীবা বা ঘাড়ের রঙের মতো রাসায়নিক, অর্থাৎ কপার সালফেট। এতে কাষ্ঠ গুঁড়ো, দস্তা এবং পারদ ছিটিয়ে দাও। এরপর সেখানে তার সংযুক্ত করলে তুমি মিত্র বরুণ শক্তি পাবে। এ তো গেল শুধু ব্যাটারি তৈরির কথা। আধুনিক বিজ্ঞান আমাদের জানিয়েছে জল ভাঙলে অক্সিজেন ও হাইড্রোজেন পাওয়া যায়। আবার ফিরে যাই অগস্ত্য মুনির অগস্ত্য সংহিতায়। তিনি সেখানে তড়িৎ কোষ অর্থাৎ ব্যাটারি তৈরির জন্য বর্ণিত শ্লোকের পরবর্তী শ্লোকটিতে লিখেছেন, আনেন জল ভগ্নস্তি প্রাণ দানেষু বায়েষু ইবম শতনম কুম্ভনম সয়োগকারী অকৃত স্মৃতঃ। অর্থাৎ যদি এরূপ 100টি মৃত্তিকা পাত্রের শক্তি অর্থাৎ এরূপ 100টি ব্যাটারির শক্তি আমরা ব্যবহার করি, তবে জল প্রদানকারী অক্সিজেন ও ভাসমান হাইড্রোজেন বিভক্ত হবে। এখানেই শেষ নয়, ঋষি অগস্ত্য এর পরবর্তী শ্লোকে গ্যাস বেলুনের বর্ণনা দিয়েছেন। তিনি এই শ্লোকে লিখেছেন, বায়ু বন্ধক বস্ত্রেণ নিবদ্ধ এন মস্তকে উদান স্বলঘুত্বে বিভর্ত কস্যয়নকম। অর্থাৎ হাইড্রোজেনকে বায়ু নিরোধী কাপড়ে বন্দী করে তাকে আকাশে উড্ডয়ন অর্থাৎ ওড়ানো সম্ভব। এভাবেই বৈদিক বিজ্ঞানের নির্ভুলতা ও অসাধারণত্ব বারংবারই প্রমাণিত হচ্ছে, যদিও আধুনিক বিজ্ঞান তা অনেক ক্ষেত্রেই মানতে নারাজ। এবার আসি আলোক বিজ্ঞানে। আধুনিক বিজ্ঞান অনুযায়ী কিছু ফোটন কণা কোনো উৎস থেকে গুচ্ছ আকারে যখন প্রবাহ শুরু করে, তাই হলো আলো। কোনো উৎস হতে আলো নিঃসৃত হয়ে যখন কোনো বস্তুতে প্রতিফলিত হয়ে আমাদের চোখে প্রবেশ করে, তখনই আমরা সেই বস্তুকে দেখতে পাই। আধুনিক বিজ্ঞানের অনেক আগেই বেদে যদি আপনি দৃষ্টি আরোপ করেন, তবে আলো বিষয়ে আপনার ভাবনা অনেক আগেই পরিষ্কার হয়ে যেত। কারণ ঋগ্বেদের 1ম মণ্ডলের 22তম সূক্তের 20তম ঋকে এ বিষয়ে পরিষ্কার বলা হয়েছে। সেখানে বর্ণনা রয়েছে, তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম
তদ বিপ্রাস বিপন্নব জাগ্রীবাংশ সমিন্ধতে বিষ্ণু যৎ পরমং পদম। অর্থাৎ প্রাণীকুল যেমন সূর্যের তথা আলোর সাহায্যে চক্ষু দ্বারা যেরূপ দৃষ্টি করেন, অর্থাৎ মূর্তিমান পদার্থকে দর্শন করেন, বিদ্বানেরা বিষ্ণুর পরম পদ সেইরূপ দৃষ্টি করেন। আধুনিক বিজ্ঞানের কয়েক হাজার বছর আগে, অর্থাৎ আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের পূর্বে, বরাহমিহির তার জ্যোতিষবিজ্ঞান সংক্রান্ত গুরুত্বপূর্ণ সূর্য সিদ্ধান্তিকা গ্রন্থের সূর্য সিদ্ধান্ত অংশে বিভিন্ন গ্রহের আনুমানিক পরিধি পরিমাপ উল্লেখ করেছেন। মঙ্গল গ্রহে যে জল ও লোহার অস্তিত্ব রয়েছে তাও তিনি এই গ্রন্থে স্পষ্ট উল্লেখ করেছেন। বর্তমান বিজ্ঞান তার সত্যতা প্রমাণ করছে মাত্র। কি আশ্চর্যের বিষয়, আধুনিক বিজ্ঞানের এই আবিষ্কারের কথা ১৫০০ বছর আগেই কিভাবে জানতে পেরেছিলেন বরাহমিহির? এই বিষয়কে বুকে নিয়েই প্রাচীন ঋষিগণ ও পণ্ডিতবর্গকে কুর্নিশ জানায় আধুনিক বিজ্ঞান জগৎ। এবার আসি মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে। মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম মাথায় আসে স্যার আইজ্যাক নিউটনের, তাও আবার একটি আপেল গাছের তলায় বসে। সে ঘটনাও আমরা সকলেই জানি। এবার এই আবিষ্কারের কথা মিলিয়ে দেখুন বেদের সাথে। স্যার আইজ্যাক নিউটনের অনেক আগে সেই সুপ্রাচীন বেদের সূক্তের সাথে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের ৩৫তম সূক্তের দ্বিতীয় ঋকে পরিষ্কার বলা হয়েছে, আ কৃষ্ণেন রজসা বর্তমানো নিবেশয়ন্নম মৃতং মর্তং চ হিরণ্যয়েন সবিতা রথেনা দেব ইয়াতি ভুবনানি পশ্যন। অর্থাৎ সূর্য আকর্ষণযুক্ত পৃথিবী লোক লোকান্তরকে সঙ্গে রাখিয়া নশ্বর অবিনশ্বর উভয় পদার্থকে নিজ নিজ কার্যে নিযুক্ত রাখিয়া হিরণ্ময় রথে, অর্থাৎ মাধ্যাকর্ষণ রূপ রথে চড়ে ভুবন সমুদয় দেখতে দেখতে ভ্রমণ করছেন। ঋগ্বেদের এই ঋক থেকে পরিষ্কারই বোঝা যাচ্ছে আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে প্রাচীন বৈদিক ঋষিগণ অবগত ছিলেন। এবার বলবো গণিত শাস্ত্র সম্পর্কে। আধুনিক বিজ্ঞানের বহু পূর্বে ব্রহ্মগুপ্ত তার ব্রহ্মস্ফুট সিদ্ধান্তে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য এই নিয়ে সুস্পষ্ট বর্ণনা দিয়ে গেছেন। এর আগে ব্যাবিলনিয়ান ও রোমান গণিতবিদগণ শূন্যকে কোনো আলাদা সংখ্যা হিসাবে বিবেচনা করতেন না। ব্রহ্মগুপ্তই প্রথম শূন্যকে আলাদা সংখ্যা হিসাবে পরিচয় দেন। পূর্বে অনেক সভ্যতায় গণিতের বেসিক 4টে পদ্ধতি যোগ, বিয়োগ, গুণ, ভাগ পরিচিত থাকলেও আমরা এখন যেভাবে এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ করি তা মূলত আরব ভারতীয় সংখ্যা পদ্ধতির আবিষ্কার, যা প্রথম পাওয়া যায় ব্রহ্মস্ফুট সিদ্ধান্তে। এই বইটির ১২ অধ্যায়ের গণনা নামক অনুচ্ছেদে ব্রহ্মগুপ্ত ভগ্নাংশের উপর বিস্তারিত আলোচনা করেন। এখানে তিনি বর্গ, বর্গমূল, ঘন ও ঘনমূল নিয়েও আলোচনা করেন। এবার আসি চিকিৎসা বিজ্ঞানে। হিপোক্রেটিসকে চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়, কিন্তু এর প্রায় ১৫০ বছর আগে তথা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে সুশ্রুতের বিচরণ এবং তার গ্রন্থ সুশ্রুত সংহিতাও হিপোক্রেটিসের আগে রচনা। সুশ্রুত সংহিতা তার সময়ের সব থেকে প্রাগসর সার্জিক্যাল গ্রন্থ। সুশ্রুত সংহিতায় বর্ণিত বহু অধ্যায় বর্তমান যুগেও প্রাসঙ্গিক। এ সংহিতায় শুধু শল্য চিকিৎসা নয়, বরং এতে রয়েছে স্ত্রীরোগ বিদ্যা এবং ঔষধ বিদ্যার নানা বিষয়। সুশ্রুত মনে করতেন একজন পরিপূর্ণ চিকিৎসকের ঔষধ ও শল্য এই উভয় ক্ষেত্রের জ্ঞান থাকা আবশ্যক। হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠ ইনস্টিটিউটে প্রাচীন শল্যবিদ সুশ্রুতের যে মূর্তি আছে তার পার্শ্ববর্তী একটি শিলালিপিতে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দকে তার জীবৎকাল হিসেবে উল্লেখ করা আছে। তাকে ভারতীয় শল্য চিকিৎসার জনক এবং সুশ্রুত সংহিতাকে চিকিৎসা বিজ্ঞানের শল্য চিকিৎসার সর্বোৎকৃষ্ট এবং বিরল গ্রন্থ হিসাবে উল্লেখ করা হয়েছে। সুশ্রুত সংহিতায় সুশ্রুত সার্জারির 7টি বিভাগ উল্লেখ করেছেন। কেটে বাদ দেওয়া, কোনো একটা অংশকে দাগে পরিণত করা, ছিদ্র করে দেওয়া, একটা অঙ্গে ঢুকে পরখ করে দেখা, টেনে বার করে ফেলে দেওয়া, একটা অংশকে খালি করে পরিষ্কার করা এবং সেলাই করা। এই গ্রন্থে আরও রয়েছে
রাইনোপ্লাস্টি নামক নাকের অপারেশন, অপথ্যালমোলজিক্যাল যেমন ক্যাটারেক্ট অপারেশনের মতন বিষয়। মহাকর্ষ সম্পর্কে স্যার আইজ্যাক নিউটন তার ধারণা প্রদান করেন 1687 খ্রিস্টাব্দে, কিন্তু এর কমপক্ষে 500 বছর পূর্বে মহাবিজ্ঞানী ভাস্করাচার্য 1150 খ্রিস্টাব্দে মহাকর্ষের উল্লেখ করেন তার গ্রন্থে। এর পূর্বেও বেদে আমরা এই মহাকর্ষের উল্লেখ পাই। প্রকৃতির 4টি মৌলিক বলের মধ্যে একটি হলো মহাকর্ষ। মহাকর্ষের কারণেই পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান থাকে। স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে তার ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে এ বিষয়ে ধারণা প্রদান করেন। মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ, যার কারণে ভূপৃষ্ঠের উপরস্থ সকল বস্তু ভূকেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। মাধ্যাকর্ষণের প্রভাবেই উপরিস্থিত বা ঝুলন্ত বস্তু মুক্ত হলে ভূপৃষ্ঠে পতিত হয়। মাধ্যাকর্ষণের প্রভাবে ভরসম্পন্ন বস্তুসমূহে ওজন অনুভূত হয়। একটি বস্তুর ভর যত বেশি হয়, মাধ্যাকর্ষণের প্রভাবে তার ওজনও তত বেশি। আপনারা কি জানেন, স্যার নিউটনের অনেক আগেই এই মহাকর্ষের আবিষ্কার হয়েছিল সেই বৈদিক যুগে, যে সময় ছিল না কোনো অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্র। বৈদিক ঋষিগণ তাদের ধ্যানযোগে প্রাপ্ত হয়ে সেসব জ্ঞান আমাদের কল্যাণের জন্য দিয়ে গেছেন বেদ রূপে। এই মহাকর্ষের উল্লেখ আমরা পাই ঋগ্বেদের 10ম মণ্ডলের 149তম অনুবাকের প্রথম সূক্তে। सवितायन्त्रै पृथिवी मारवनादस्कम्भने सविता दैमो दृम्हत अश्वमेवाधुक्षधु निमन्तरिक्षमो तूर्ते बध्यं सविता समुद्रम्। সবিতা অর্থাৎ সূর্য যন্ত্র দ্বারা আকর্ষণে পৃথিবীকে বেঁধে রেখেছেন। তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন। এই দেখো, আকাশে সমুদ্রের ন্যায় মেঘরাশি অবস্থিত আছে। এর ঘটকের ন্যায় গাত্র কম্পিত করে, এর নিরুপদ্রব স্থানে বদ্ধ আছে। অচ্ছেদ্য আকর্ষণ রজ্জুতে আবদ্ধ গর্জনশীল গ্রহসমূহ নিরাধার আকাশে অশ্বের ন্যায় পরিভ্রমণ করছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে আকাশ যে নিরাধার এবং রজ্জুবৎ আকর্ষণ অর্থাৎ মহাকর্ষ শক্তির দ্বারা যে সেই নিরাধার আকাশে সূর্য ও গ্রহসমূহ নিজ অক্ষরেখায় সুদৃঢ় রয়েছে, এখানে সেই কথাই বলা হয়েছে। মহাবিজ্ঞানী ভাস্করাচার্য স্যার আইজ্যাক নিউটনের জন্মের কমপক্ষে 500 বছর আগে মহাকর্ষ শক্তির কথা উল্লেখ করে গেছেন তার সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থে। ভাবলেও অবাক হতে হয়, পৃথিবী যেমন চাঁদকে সঙ্গে নিয়ে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে, ঠিক তেমনি সূর্যও যে তার গ্রহ ও উপগ্রহকে সঙ্গে নিয়ে নিজের কক্ষপথে গমন করছে, এই গভীর জ্ঞানও পবিত্র বেদে আলোচিত হয়েছে। ভাবলে সত্যি খুব অবাক হতে হয়, মাতৃজঠরে কিভাবে একটি ছোট্ট বিন্দুসম কোষ থেকে ধীরে ধীরে একটি মানব সন্তান অস্তিত্ববান হয়ে ওঠে। এ বিষয়ে স্বনামধন্য বিজ্ঞানীদের বর্ণনা পড়ে যেমন বিস্মিত হতে হয়, ঠিক তেমনি বিস্মিত হতে হয় বৈদিক ঋষিগণের উপনিষদের বর্ণনা থেকে। এই ভ্রূণতত্ত্বের উল্লেখ আমরা পাই মহর্ষি মহিদাসের ঋগ্বেদীয় ঐতরেয় উপনিষদে। মানুষের সৃষ্টি অর্থাৎ মানুষের জন্ম প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে তিনি অসামান্য দক্ষতায় বর্ণনা করেছেন জরায়ুতে একটি ভ্রূণের বিবর্তন প্রক্রিয়া। ঐতরেয় উপনিষদের 2য় অধ্যায়ের প্রথম মন্ত্রে এখানে মহর্ষি মহিদাস স্পষ্ট উল্লেখ করেছেন যে পুরুষে হবা অয়মাদিত গর্ভ ভবতি যদেত তদ্রেত তদেতৎ সর্বেভ্য হঙ্গেভ্য স্তেজম সম্ভূতামাত্মন্যে বাত্মনাং বিভর্তি তদ্যদা স্ত্রিয়াং সিঞ্চত তথ্যৈন্য জনয়তি তদস্য প্রথমম জন্ম। এই মন্ত্রের অর্থ দাঁড়াচ্ছে, নিশ্চয়ই এই শিশু প্রথমেই পুরুষ বীর্যে ভাবিত বা স্থাপিত হয়।
অর্থাৎ মন্ত্রটিতে স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে শুক্রাণুর মাধ্যমেই সন্তানের প্রকৃতি অর্থাৎ তা ছেলে হবে না মেয়ে হবে তা নির্ধারিত হয়। আধুনিক বিজ্ঞান তথা ভ্রূণতত্ত্ববিদ্যা অনুযায়ী ছোট ভ্রূণ থেকে একটি পূর্ণাঙ্গ শরীর গঠনের ক্রমটা দাঁড়াচ্ছে এই রকম। প্রথমে মুখ, তারপর ভোকাল কর্ড বা বাকযন্ত্র, তারপর ঘ্রাণেন্দ্রিয় অর্থাৎ নাক, তারপর চোখ, এরপর কান, এরপর ত্বক এবং এরপর হৃৎপিণ্ড অর্থাৎ মুখ, ভোকাল কর্ড, নাক, চোখ, কান, ত্বক, হৃৎপিণ্ড। এ তো গেল বিজ্ঞানের কথা। এবার দেখা যাক ভ্রূণ সম্পর্কে উপনিষদে কি ব্যাখ্যা আছে। ঐতরেয় উপনিষদের প্রথম অধ্যায়ের প্রথম খণ্ডের 4 নম্বর মন্ত্রে এই ভ্রূণের প্রক্রিয়ার কথা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। চলুন প্রথমে মন্ত্রটি শুনে নেওয়া যাক। তমব্যোতপত্তস্যাভিতপ্তস্য মুখং নিরবিদ্যতাম যথাহণ্ডম মুখদ্বাক বাচোऽগ্নি নাসিকে নিরবিদ্যতাম নাসিকাভ্যাম প্রাণাদবায়ু अक्षिणी निरविद्यताम अक्षिव्याम चक्षुश्चक्षुषो आदित्यम कर्णौ निरविद्यताम कर्ण्यावाम श्रोता दिशा तं निरविद्यत तच लोमानि लोमव्य औषधि वनस्पतया हृदय निरविद्यत हृदयाम्नन मनश्चन्द्रमा नाभिर्निरविद्यत नव्या अपानोह पानमृतु शिष्णं निरविद्यत शिष्णाद्व्रत रेतस अप। মন্ত্রটির সংক্ষিপ্ত অর্থ হলো এই যে প্রথমে মুখ থেকে বাকের উৎপত্তি, এরপর নাসারন্ধ্র অর্থাৎ নাসিকা বা নাকের দুটো ছিদ্র, এরপর চক্ষুর দুটি ছিদ্র প্রকট হলো, তারপর কর্ণের দুটি ছিদ্র উৎপত্তি হলো, এরপর চর্ম অর্থাৎ ত্বক প্রকট হলো এবং এরপরেই হৃদয় বা হৃৎপিণ্ড প্রকট হলো। আধুনিক বিজ্ঞানের বহু পূর্বেই ঐতরেয় উপনিষদেই বর্ণিত হয়েছে মানুষের জন্মের অর্থাৎ একটি বিন্দুসম ভ্রূণ থেকে কিভাবে একটি পূর্ণাঙ্গ শরীর গঠিত হয়। তাহলে আমরা বলতেই পারি ভ্রূণতত্ত্বের আবিষ্কারক আধুনিক বিজ্ঞান নয়, ভ্রূণতত্ত্বের আবিষ্কারক প্রাচীন বৈদিক ঋষিগণ। এবার আসুন সংক্ষেপে জেনে নেই আধুনিক বিজ্ঞানের পূর্বে কোন বিজ্ঞানের জনক কে ছিলেন। গণিতশাস্ত্র ও জ্যোতির্বিদ্যার জনক ছিলেন বৈদিক বেদ শাস্ত্রীয় ঋষি আর্যভট্ট, সনটা 476 খ্রিস্টপূর্ব। বীজগণিত বা অ্যালজেব্রার জনক ছিলেন মহাপণ্ডিত ভাস্করাচার্য, সনটা 114 থেকে 1183 খ্রিস্টপূর্ব। পারমাণবিক তত্ত্বের প্রতিষ্ঠাতা ঋষি কনাদ, সনটা 600 খ্রিস্টপূর্ব। রাসায়নিক বিজ্ঞানের জনক ঋষি নাগার্জুন, সনটা 100 খ্রিস্টপূর্ব। ঔষধ বিজ্ঞানের জনক ঋষি চরক, সনটা 600 খ্রিস্টপূর্ব। অস্ত্রোপচার ও পুনঃসংযোগ বিদ্যার জনক ঋষি সুশ্রুত, সনটা 600 খ্রিস্টপূর্ব। সুশ্রুত ছিলেন সর্বপ্রথম প্লাস্টিক সার্জন। জ্যোতির্বিদ্যার জনক ঋষি বরাহমিহির, সনটা 499 থেকে 587 খ্রিস্টপূর্ব। যোগবিদ্যার জনক ঋষি পতঞ্জলি, সন 200 খ্রিস্টপূর্ব। বোমযান প্রযুক্তিবিদ্যা বা বিমান সম্বন্ধীয় বিজ্ঞানের জনক ঋষি ভরদ্বাজ, সন 800 খ্রিস্টপূর্ব। বিশ্বতত্ত্ব সৃষ্টিতত্ত্বের জনক ঋষি কপিল মুনি, সন 3000 খ্রিস্টপূর্ব। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমরা আধুনিক বিজ্ঞান নিয়ে যতই মাতামাতি করি না কেন, বেদই হলো শ্রেষ্ঠ বিজ্ঞান। বেদেই অন্তর্নিহিত রয়েছে বিজ্ঞানের সকল জ্ঞান।
এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আপনাদের বারবার অনুরোধ করা হয় বেদ অধ্যয়নের জন্য। বিশ্বব্রহ্মাণ্ডের এমন কোনো জ্ঞান নেই যা বেদে নেই। প্রাচীন ঋষিগণের বৈজ্ঞানিক ধ্যান ধারণার এমনই বহু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় বেদে। প্রাচীন বৈদিক ঋষিগণই ছিলেন প্রকৃত বিজ্ঞানী। তাদের চরণে বারংবার প্রণতি জানাই। প্রাচীন বৈদিক ঋষিগণ অক্লান্ত পরিশ্রম ও সাধনার মধ্য দিয়ে প্রাপ্ত সেই জ্ঞান আমাদের জন্য রেখে গেছেন বেদ রূপে, আমাদের কল্যাণের জন্য। তাহলে আসুন আমরা সকলে বেদ অধ্যয়ন করি, বেদ মেনে চলি, বেদের এই জ্ঞান অর্জন করি। আর হ্যাঁ, শুধু নিজেই নয়, বাড়ির ছোটদেরও বেদ অধ্যয়নে আগ্রহী করে তুলুন। এর ফলে তারা এই অসীম জ্ঞান অর্জন করে তাদের আগামী জীবনকে সুন্দর ও সুগম করে তুলতে পারবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। তাহলে আজকের মতো ধন্যবাদ।